আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো আর একদিন মাঝখানে। কালকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট। কালকের দিনে তোমাকে অনেক বেশি শান্ত থাকতে হবে, পড়াশোনা করতে হবে এবং বেশ কিছু বিষয়ে করণীয় আছে। এই জিনিসপত্রগুলো মেনটেন করতে হবে। সো তোমাদের সাথে এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইনিশিয়ালি তোমাদের যে সমস্ত ডাউটসগুলো আছে, যে সমস্ত প্রবলেম তোমরা ফেস করতেছো, হ্যান্ড রেজ করে একটু চেষ্টা করবা আমাকে বলতে। 1 মিনিটের ভিতরেই একটু বলবা, মানে যত সংক্ষেপে তুমি আমাকে বুঝাইতে পারো, যেহেতু আমরা অনেকেই আছি আজকে মিটিংটাতে, প্রায় 25 জনের উপরে আমরা জয়েন করে আছি। সো তুমি যত সংক্ষেপে আমাকে বুঝাইতে পারো তত আমরা বেশি কোশ্চেন নিতে পারবো। এবং সবার আমি তো বিগত 2 বছরের উপরে গাইডলাইন সেশন নিতেছি অনলাইনে, বাসায় বসে বসে। এরকম আমি খেয়াল করে দেখি যে আসলে সবার ওভারঅল মানে কোশ্চেনগুলো সেমই থাকে। তো 5টা 6টা কোশ্চেনের উত্তর দিলে সেই উত্তরের ভিতরে বাকি সবার যে ডাউটসগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। এমন না যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ডাউট ক্লিয়ার করা লাগে, ক্লিয়ার হয়ে যায়। তবে যদি আমরা শুরুতেই সবার ডাউটসগুলো নিয়ে ফেলি কম সময়ের ভিতরে, তাহলে যেটা হবে যে কম্প্যাক্ট ওয়েতে আমরা ওই জিনিসপত্রগুলোকে সুন্দর মতো বোঝাই দিতে পারবো। তো আমি কী করি, খাতা কলম নিয়ে বসি এবং শুরুতেই তোমাদের ডাউটসগুলো নিয়ে ফেলি। তো তোমরা হ্যান্ড রেজ করে বা র্যান্ডমলি হচ্ছে যে মাইক্রোফোন অন করে তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাইতে পারো। হ্যাঁ বলো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলো। ভাইয়া আমাদের তো এক্সামের মাঝে একদিন আছে, তো প্রিপারেশন ভাই গতকাল থেকে মানে রিভাইজ শুরু করছি, আপনার ক্লাসগুলো করছি, ক্লাসের স্লাইড গুলো পড়ছি, ফিজিক্স আর এই যে ম্যাথ হচ্ছে আরেকটা, যোগাযোগের চ্যাপ্টার হলে শেষ হয়ে যায়। আচ্ছা, এই দুইটা সাবজেক্ট আর কি রিভিশন। এখন ভাই কেমিস্ট্রি আর বায়োলজিটা বাকি আছে। ওকে তো ভাই কেমিস্ট্রিটা রিভাইজটা কিভাবে দিব এটা যদি একটু বলতেন। ওকে। আচ্ছা, আর আর এইটুকুই তাই তো? ওকে। সো হ্যাঁ, আর কেমিস্ট্রি ডিভাইস বায়োলজি নেই। ভাইয়া হ্যাঁ রিটেনটার বিষয়ে একটু বলবেন। ওকে। বায়োলজি নিয়ে আমি একদমই এক্সপার্ট না। সো বায়োলজি নিয়ে আমি যে সাজেশন দিব সেটা কোনো ইফেক্টিভ কিছু হবে না, কারণ আমি কোথায় কি আসে এবং প্রশ্ন কেমন আসে এটা নিয়ে অ্যানালাইসিস বিগত 5-6 বছরে আমি করি নাই। সো আমার আমার সাজেশন তোমাদের জন্য ইফেক্টিভ একদমই হবে না। সো এই বিষয়ে না কথা বলাই বেটার। তারপরেও কিছু কমন স্ট্র্যাটেজি শেয়ার করা যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তুষারের থেকে কিছু কোশ্চেন পাইলাম কেমিস্ট্রি এবং বায়োলজি রিলেটেড। আর কোশ্চেন বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, রিয়াদ বলো। ভাইয়া মানে ডিউ রিলেটেড বাইরে কি কোয়েশ্চেন করা যাবে একটু? হ্যাঁ হ্যাঁ শিওর, তোমার যেই ডাউটসগুলো এখন তো আছে করতে ভাইয়া, পারো। হ্যাঁ তো ভাইয়া আমার 3টা কোয়েশ্চেন ছিল স্পেসিফিক একদম। হ্যাঁ বলো। তো এক এক নাম্বার হচ্ছে ভাইয়া, মানে সাতটার সিইউ কিন্তু আপনার ফুল সিলেবাসে হবে। তো ফুল সিলেবাস পড়ে কি এই দুইটা ভার্সিটিতে কি আমি একটা যে কোনো সিট পাইতে পারবো কিনা, এটা 1 নম্বর প্রশ্ন। ওকে। সরি, শর্ট সিলেবাস পড়ে আমি এই দুটো ভার্সিটিতে একটা সিট পাবো কিনা, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বরটা হচ্ছে ভাইয়া টপ 100 করার জন্য, টপ 100 করার পরে হচ্ছে আমার সিইউ সিইউ সাস্ট আর এমআইএসটি, এই ওকে তিনটার জন্য হচ্ছে আপনার কি বলে আর এক্সট্রা কি করা লাগবে টপ 100 করার পরে সিউ সাস্টার এমআইএসটির জন্য। ওকে আর 3 নম্বর, আর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভাইয়া মানে যে মানে অনুশীলনের এমসিকিউ আসলে কতটা ইম্পর্টেন্ট, এটাই আর কি। মানে মানে আপনার এপ্রিলে যেগুলো পরীক্ষা হবে ভাইয়া, তো ওইটা পরীক্ষার জন্য আমি কি শুধু ইনস্টিটিউট ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংকগুলোই রমজান মাসে করব, নাকি হচ্ছে আপনার মেইন বুক বা মেইন বুকে দেওয়াগুলো এগুলো পড়বো? এই 3টা আর কি স্পেসিফিক কোয়েশ্চেন। ওকে, সুন্দর কোশ্চেন, খুবই চমৎকার, একদম টু দ্য পয়েন্টে প্রশ্ন করছো। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিই। আমি স্পেসিফিক সবার সবার কোশ্চেন উত্তর দিব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, রবিন বলো ভাইয়া। জি ভাইয়া, আমিও ওই আগে যে ভাইয়াটা বললো সেম কোশ্চেন করার জন্যই বলছিলাম সাথে ভাইয়া। হ্যাঁ যেহেতু ভাইয়া ফিজিক্স কোশ্চেনটা প্রবলেম হয়েছে বুঝছেন আমার নিজের জন্য। আচ্ছা, ম্যাথ জেইউ তো ফিজিক্স। মনে করেন যে ফুল করছিলাম। হ্যাঁ হ্যাঁ। জি, এ ইউনিটে ম্যাথ ফিজিক্স কি ফুল টাইপের করছিলাম। প্রবলেম হয়েছে? জি, ম্যাথ ফুল করছিলাম, কেমিস্ট্রি 22টায় আনসার করছিলাম এবং হয়েছে পুরোটাই। বিশেষ করে ফিজিক্সের জন্য প্রবলেম হয়েছে ভাইয়া। ফিজিক্সে কোশ্চেন করার পরে 4-5টা করার পরে আমার মাথা পুরো আওলাই গেছে ভাইয়া। মানে আমি আর আনসার মিলাইতে পারছি না। এখন আমার কি করা উচিত ভাইয়া? আচ্ছা, ফিজিক্স তোমার কি কমন ছিল তারপরে মিলাইতে পারছো না, নাকি হচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া, কমন ছিল। ওকে, কমন ছিল, সাবজেক্টই আমার কমন। কমন ছিল বাট মিলাইতে পারো নাই। ওকে, ম্যাথ জি ম্যাথ কমন ছিল, মিলছে?
জি ভাইয়া ম্যাথ কমন ছিল, আপনার ওখান থেকে কমন এসেছে তো ম্যাথ অনেকগুলো। না আমি আবার কি করি, প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করে আমি কি পড়াইছি সেখান থেকে আসছে কিনা এগুলো না আমি সাথে সাথে করি না। আমার কাছে এটা খুব লোয়ার মেন্টালিটি মনে হয় যে আমি এগুলা নিয়ে, তোমরা যদি কিছু বলো তাহলে সেটা প্রমোট করা যায়। ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়কে আপনি 5টা না 6টা ক্লাস দিবেন, ওখান থেকে মনে করেন যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আমার সেকশনে আমার যে ইয়েটা ছিল, ক্লাসটা এক্সাম টাইমটা ছিল, ওখান থেকে আপনার 4-5টা অ্যানসার কোশ্চেন এসেছে সেকেন্ড শিফটে। আচ্ছা, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে এতগুলো আসছে, বাকি অন্যান্য জায়গাগুলো থেকেও তো একটা একটা করে পাওয়ার কথা। যেমন আর্গুমেন্ট থেকে তো আই গেস একটা কোশ্চেন আসছিল, কমন কোশ্চেন, ওটা আমি করাইছি। জি জি কমন এসেছিল আপনার অন্তরীকরণ যোগজীকরণ, ওখান থেকেও 3টা এসেছে, তাও মুখস্থ টাইপ, ভয় লাগেনি। মানে ওই যে একদম কমন জিনিস বারবার আসে, দেখাই দিছি, ওইগুলাই আসছে, তাই তো? আমি পাঁচে যাওয়ার সময় আপনার কেমিস্ট্রি স্লাইডগুলো পড়তে গেছি, অনেক কমেন্ট পাইছি। ওইগুলার বাইরে কিছু আসে না আসলে। কি আমি তো দেখছি, আমি দীর্ঘদিন যাবত দেখতেছি, কোশ্চেন প্যাটার্নগুলো অ্যানালাইসিস করতেছি। এটা শুধু আমি করতেছি বা আমি ইয়া করছি যে এটা আমারই এমন দক্ষতা আছে, ব্যাপারটা এরকম না। যে কোনো এক্সপিরিয়েন্স টিচার উনি যদি একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বসে তারপর তোমাদের কন্টেন্ট দেয়, তো ওই টিচারও ওই সেম জিনিসপত্রগুলো করতে পারবে। তুমিও এই যে ধরো এবার পড়তেছো না, একটা তো ভাই ফার্স্টের জন্য কিছু নামান। সাস্টের জন্য আমার জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ কি আমি তোমাদের বলছি এই যে গ্রুপে এতক্ষণ এই নিয়ে গেজাচ্ছিলাম যে আমার ফাইনাল ইয়ার চলে, তো আমি এই যে বাসায় ফিরছি সন্ধ্যা 6টার সময়, হ্যাঁ, তারপরে এসে এই যে 8:30 পর্যন্ত ঘুম দিয়ে উঠে এখন আমি তোমার আজকে সারা রাত ক্লাস নিব, কালকে শুক্রবার ছুটি আছে, আজকে সারা রাত ক্লাস নিব। সকালে তোমাদের একটা ওই যে 100টা এমসিকিউ ক্লাস দিব, তারপরে এসএসসি প্রজেক্টে ক্লাস শুরু করছি, ফ্রি ক্লাস, ওদের কিছু ক্লাস দিব। তো এই মাত্র 2.5 ঘন্টা ঘুমায়, আমার চোখ মুখ দেখলে দেখবো আমার চোখ মুখ পুরো ডার্ক সার্কেলে ভরা। এর কারণ হচ্ছে আমি একদিনও রাতে ঘুমাই না। হ্যাঁ ভাই এসএসসি পড়ে না লাগে আমাদের। এখন আমাদেরকে সময় দেন। হ্যাঁ, তোমাদের তো সময় দিতেছি, বাট সাস্টের কোর্স কেন নামাইতে পারবো না, কারণ হচ্ছে আমার অলরেডি জিএসটি আর এগ্রি অনেক এস্টাবলিশ কোর্স, বুঝছো? জিএসটি এগ্রি অনেক এস্টাবলিশ কোর্স, এবং জিএসটি এগ্রিতে আমি গত বছর অনেক সময় দিয়ে করছি। সো গত বছর যেহেতু অনেক সময় দিয়ে আমি ওই কোশ্চেন ব্যাংক টোটাল সলিউশন করছি, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করছি, এবার আমার জন্য খুব ইজি হবে। মানে ধরো খুবই ইজিলি আমি ক্লাসগুলো নিতে পারবো, খুব কম সময়ে হয়ে যাবে। হ্যাঁ, আমার জন্য খুব ইজি হবে কোর্সটা। সো এই জন্য জিএসটি আর এগ্রি দুইটা আমি একসাথে টানবো। এখন এর চেয়ে বেশি কোর্স গেলে তখন আবার কি কোর্সের কোয়ালিটি ফল করে, কারণ এই টোটাল দুইটা কোর্সের পাশাপাশি আমাকে আবার অন্যান্য ব্যাচের জন্য তো বিল্ড করতে হবে। মানে ধরো আমার তো স্মার্ট বোর্ড আগে ছিল না, এখন স্মার্ট বোর্ড আসছে, তো স্মার্ট বোর্ড আসার পরে একটা টার্গেট থাকে, আমার একটা টাইম লাইন আছে যে আমি ধরো জানুয়ারির 1 থেকে শুরু করছি, মার্চ বা এপ্রিলের ভিতরে আমার এই পরিমাণ অডিয়েন্স ইউটিউবে থাকতে হবে, ফেসবুকে এই পরিমাণ হইতে হবে, এই জায়গায় এরা আমাকে চিনবে, আমি কোর্স নামায় না নামায় আমাকে এতগুলো মানুষ চিনবে, এবং এডটেক সেক্টরে আমার একটা এরকম পরিচিতি তৈরি হবে। তো তার জন্য যে সমস্ত প্ল্যান এবং কাজগুলো, এগুলো আমার কিন্তু প্যারালালি করতে হচ্ছে। সো আমি চাইলেও গাদাখানি কোর্স নামাইতে পারবো না। যেমন ধরো আমি যদি এখন বুটেক্স নিয়ে কোর্স নামাই, আই ক্যান গ্যারান্টি আমি 1200 থেকে 1500 স্টুডেন্ট পাবো, এনরোলমেন্ট পাবো, কারণ আমি বুটেক্সের প্রচুর বিক্রি হয় এই জিনিসপত্রগুলো। হ্যাঁ, যেই ব্যাকগ্রাউন্ডের তার ওই ব্যাকগ্রাউন্ডে দেখো, আমি তোমাদের সাথে জেনুইনলি বলি, আমি একটা প্ল্যাটফর্মের কথা বলবো, যারা হচ্ছে যে অত ভালো পড়ায় না, আমি তাদের ক্লাস দেখছি, তাদের সাথে কথা বলছি, এই ভিডিওটা পাবলিকলি অনেক জায়গায় যাবে, যেন আমি নাম নিতেছি না, অত ভালো পড়ায় না, কিন্তু তারা শুধুমাত্র ডেডিকেটেড ওই ইউনিভার্সিটি হওয়ার কারণে গতবার তাদের ইউটিউব চ্যানেলের রিচও খুব কম, 15-16 হাজার মতো রিচ ছিল গতবার, কিন্তু তারা প্রায় 3,000-3,500 করে এনরোলমেন্ট পাইছে। কারণ কি জানো, যে মানুষ পছন্দ করে এই জিনিসগুলো, আচ্ছা ওই ভাইয়া ওই ইউনিভার্সিটি ওনার কাছে ভর্তি হইলে অনেক ভালো হবে। আমি যদি বুটেক্স নিয়ে কোর্স নামাই, বুটেক্সে প্রায় 8 থেকে 12,000 স্টুডেন্ট দিবে, পরীক্ষা দিবে। সো আমি 1,500 থেকে 2,000 স্টুডেন্ট অনায়াসে পাবো, কিন্তু আমি কিন্তু নামাবো না। কারণ কি, আমার অলরেডি যেগুলো রানিং আছে এগুলো সামলায় যদি আমি ওটা করতে যাই, ওখানে আমার কোয়ালিটি ফল করবে, কিন্তু কোয়ালিটি ফল করে আসলে কম্প্রোমাইজ হয়ে যায়, বুঝছো? যেমন আমি আমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করছে তোমার, মানে আমি এই জন্য বলতেছি তোমরা যদি বুঝতে পারো, আমাদের এটা কিন্তু গাইডলাইনের ভিতরে না, আমি জাস্ট আমার সিচুয়েশনটা বুঝতে পারো। তো ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করছে, আমার অন্তরীকরণে এখনো প্রায় 7টা টাইপ বাকি আছে, 15টা পর্যন্ত করা হয়েছে, 7টা বার তোমার হ্যাঁ 8টা মতো টাইপ বাকি আছে, 25টা টাইপ, ওখানে 8টা মতো টাইপ বাকি আছে, আর তোমার যোগজীকরণে তোমার হচ্ছে 10টা মতো টাইপ বাকি আছে। এই টোটাল 18টা টাইপ আমার এখনো করাইতে বাকি আছে সলিউশন। এখন এই সলিউশনটা করাইতে কেন বাকি জানো, কারণ ওই যে অন্তরীকরণের আর যোগজীকরণের ওই জায়গাগুলো আমি পারি না, মানে আমি আমার নিজের সময় স্কিপ করছি,
এর মাঝখানেও স্কিপ করে করে আসছি, এখনো আমি ওই জায়গাগুলো শিখতে পারিনি। এখন ওই জায়গার কোশ্চেনগুলো করতে যে অনেক কোশ্চেনের মানে অ্যান্সার আমি বুঝতেছি না। এখন যদি আমি না বুঝে আমি যদি ওটা স্কিপ করে চলে যাই, আই ক্যান গো, আমি যাইতে পারবো, কিন্তু হ্যাঁ তোমরা হয়তো ওইভাবে ইয়াও করবো না, আমি বলতে পারবো যে এটা অনেক কঠিন, এটা আসবে না অমুক তমুক, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি ক্লাসটা নিচ্ছি, ওই ক্লাসটা ইন ফিউচার অন্যান্য ব্যাচ দেখবে, পেইড কোর্স যারা ভর্তি হবে বা আর্কাইভে দিব আমি, এটা এভাবে থেকে যাবে। সো আমি ওই জায়গাটাতে সময় নিচ্ছি, আমি সময় পেয়ে অল্প অল্প করে শিখে জিনিসপত্রগুলো শিখে ওগুলো আউটসোর্স করে একটু একটু রিসার্চ করে তারপর এটার কোয়ালিটিটা মেনটেন করে আমি ক্লাসগুলো দিব। এখন এটার জন্য অনেকে কমপ্লেন করতে পারে যে ভাইয়া আপনি অনেক লেট করে ফেললেন। এই যে লেট করে ফেলতেছি একটা জিনিস ওদেরকে আমি দিতে পারতেছি না টাইম মতো, এই জন্য আমি আবার কি করি যে অন্যান্য জায়গাগুলোতে ওদের আমি পুষায় দেওয়ার চেষ্টা করি। যেমন যারা ভার্সিটি ক কিনছে ওরা শুধু ভার্সিটি ক এর জন্য আমার কোর্সে ভর্তি হয়েছে, পরে আমি ওদেরকে টপ 100 ফ্রি দিয়ে দিছি যে আমার এই জায়গাগুলোতে একটু লেট হচ্ছে, কয়েকটা জায়গাতে আমার ঘাটতি আছে। সো ওখানে আমার প্রায় 500 জন স্টুডেন্ট ভর্তি আছে। 500 জন স্টুডেন্ট যদি আমি ওদের ওখানে ভর্তি নিতাম, মানে মানে আমি হচ্ছে টপ 100 ফ্রি না দিতাম, ওখান থেকে আমি মিনিমাম 200 স্টুডেন্ট কিন্তু আবার পাইতাম ইয়াতে টপ 100-এ। তো সেখানে কিন্তু আমার প্রায় 1 লাখ টাকা ইনকাম হয়ে যেত। বাট আমি ইনকামের চেয়ে চিন্তা করছি যে না, যেহেতু আমার একটা জায়গাতে প্রবলেম আছে, আমি অন্য কোনভাবে ওদেরকে আরো বেশি সাপোর্ট দিতে পারি। সেম ভাবে এক্সাম নেওয়া, অন্যান্য জিনিসপত্র নেওয়া। তো আমার এটা হচ্ছে মাইন্ডসেট। যদি তোমরা আমার অ্যানালাইসিসটা দেখো, মাইন্ডসেট। সো আমি চাইলেও এখন তোমাদের জন্য সাস্ট বা বুটেক্স বা এইগুলো নামাইতে পারবো না, কারণ যেগুলো অলরেডি আমি আসি এই জায়গাগুলোতে আমার কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তো যাই হোক, এই টপিকে আলোচনা শেষ, এখন বাকি প্রশ্নগুলো নেই। হ্যাঁ, আমরা তো মানে ভার্সিটি ক্যান্ডিডেট, মানে আমার কথা বলি, আমি হচ্ছে একাডেমিকে থাকতে মানে এসিএস এর পুরোটাই করছিলাম। ওকে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম, তো আমার রেজাল্টটা খারাপ করছিল, তো পরে ভার্সিটিতে শিফট হয়েছি। ওকে, তো এখন তো ভার্সিটি যার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকলে তার তো সাস্ট একটা টার্গেট থাকে। তো ভাই সাস্টের জন্য কি আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা করতে হবে? না, সাস্টের জন্য আলাদা করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা করা লাগবে না। তুমি সাস্টের কোশ্চেন ব্যাংকটা যদি ডেডিকেটেড একটু অ্যানালাইসিস করে দেখো। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে কথা বলবো। জয়কলির একটা কিনে আনছি আর কি, শাহজালালের কোশ্চেন ব্যাংকটা এখনো খুলি নাই, ডাবির একজনকে দিয়ে এসে পোস্টিং করব। ওকে ওকে, আচ্ছা, এটা নিয়ে আমি ডেডিকেটেড কথা বলবো। সাস্টের কাহিনীটা কি একটু ডেডিকেটেড কথা বলবো, সমস্যা নেই। পড়ালেখার বাইরে একটা কোশ্চেন করবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, করো। মানে একটু আইডিয়ার জন্য, মানে ধরেন পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি, মানে ডিফারেন্সটা, মানে সেটা তো পাবলিক তো অবশ্যই মানে সরকারের টাকা, আর ওটা হচ্ছে নিজস্ব টাকার অর্থায়ন। এখন ভাই এটার ডিফারেন্সটা কোন ক্ষেত্রে ভ্যারি করে? ওকে, ভেরি গুড কোশ্চেন। এটার উত্তরটা দিয়ে আমরা হচ্ছে যে মেইন অন্যান্য পয়েন্টে যাবো, তারপর অন্যদের কোশ্চেন নিব। পাবলিক প্রাইভেটটা নিয়ে আগে একটু ক্লিয়ার করি। দেখো, কিছু কিছু ক্ষেত্রে যদি তোমার আব্বু আম্মুর টাকা থাকে, হ্যাঁ, তো তোমার হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটির চেয়ে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আহসানুল্লাহতে ভর্তি হও, তারপর হচ্ছে যে ব্রাকে ভর্তি হও, ব্রাকের স্পেসিফিক কিছু সাবজেক্টে ভর্তি হও, কিংবা কিছু কিছু সাবজেক্টের জন্য নর্থ সাউথে ভর্তি হও, বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটির চেয়ে ফার 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 বেটার। কয়েকটা পয়েন্ট বলি কেন বেটার। কারণ হচ্ছে যে তুমি 3 থেকে 3.5 বছরে বের হয়ে যাবা, তোমার জন্য ডেডিকেটেড টিচার তোমার পিছে খাটবে, ওরা টিচার অ্যাসাইন করে দেয়, তোমার পিছে খাটবে, তোমার রেজাল্ট বা গ্রেড ভালো হবে। এই 3টা ইউনিভার্সিটি বাংলাদেশের, এআইইউবিও মোটামুটি ভালোই রেপুটেটেড। তো তোমার হচ্ছে যে রেপুটেটেড ইউনিভার্সিটি, ড্যাফোডিলও রেপুটেটেড। তো এরা হচ্ছে রেপুটেটেড ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মতোই তুমি এই ইউনিভার্সিটিগুলোতে একটা অ্যাকসেপ্টেন্সি পাবা বাংলাদেশের জব মার্কেটে। পাশাপাশি এদের বিদেশের লিঙ্ক অনেক বেশি। পাবলিক ইউনিভার্সিটি থেকে পাস করার পর আমরা হচ্ছে যে তোমার অ্যালামনাইয়ের মাধ্যমে লিঙ্ক করে বাইরে বিদেশে যাই, বুঝতে পারছো? টোটালি জব সার্কুলার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জায়গাতে আমাদের অ্যালামনাই আছে, অ্যালামনাইয়ের মাধ্যমে লিঙ্ক করে আমরা বিদেশে যাই। বাট এরা হচ্ছে টিচারদের মাধ্যমে, ইউনিভার্সিটির মাধ্যমে লিঙ্ক করে বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি বাকরি, বিদেশে ক্যারিয়ার অপরচুনিটিস দেয়। সো তুমি যদি বাংলাদেশের টপ নচ প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলো, তাহলে তোমার টাকা পয়সা যদি ঠিকঠাক থাকে, ফ্যামিলি যদি সাপোর্ট দিতে পারে, আমি মনে করি যে ফার ফার বেটার। সাপোজ ধরো আমার ক্ষেত্রে আমার যেই বাচ্চা কাচ্চা হবে ইন ফিউচার, তাদের আমি যদি অনেক বড় লোক হয়ে যাই, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তাদেরকে প্রথম কথা দেশের বাইরে পড়াইতে। যদি আমি দেশে পড়াই, তাহলে দেশে পড়াইলে বাংলাদেশের টপ যেই 2-3টা জায়গা আছে, যদি সে মেডিকেলে যায় তাহলে ডিএমসি, যদি সে মেডিকেলে না যায় তাহলে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে গেলে সে বুয়েট অথবা হচ্ছে আইইউটি। আর যদি এইগুলাতে সে না যাইতে পারে, না ইয়া করতে পারে, তাহলে কিন্তু আমি তাকে ইয়াতেই পড়াবো। কোথায় পড়াবো? প্রাইভেটেই পড়াবো। কেন? কারণ হচ্ছে যে যেহেতু আমার ফাইন্যান্সিয়াল ওই সাপোর্টটা আছে, আমি চাইবো না তো লাইফ থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যাক বা পাবলিকের ব্যাড কালচারের ভিতর দিয়ে এসে যাক, যে কালচারের ভিতর দিয়ে আমি নিজে বেঁচে আসার ট্রাই করছি, তাই না? কারণ হচ্ছে যে তুমি যেই প্রবলেমগুলো ফেস করবে, তোমার পরবর্তী জেনারেশন ওই সেম প্রবলেম ফেস করবে না, এটা সবাই চায়। সো মানে প্রাইভেট মানেই খারাপ, ব্যাপারটা এরকম না। কিন্তু প্রাইভেট
ইউনিভার্সিটিগুলো একটা বিজনেস প্রতিষ্ঠান, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি ভালো প্রতিষ্ঠানগুলোতে জয়েন না করো, নর্মাল যে কোনো একটা প্রতিষ্ঠানে জয়েন করো, সেটা অ্যাজ এ বিজনেস প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, সো তুমি ওই সুবিধাগুলো পাবা না। সো প্রাইভেটে ভর্তির ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে বাংলাদেশের টপ ক্লাস যে কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যদি আমি ওগুলাতে ভর্তি হতে পারি তাহলে আমার প্রাইভেটে যাওয়া উচিত, না হলে যাওয়া উচিত না। আচ্ছা, এবার পাবলিকের সাথে প্রাইভেটের তফাৎটা কোথায়? পাবলিকের সাথে প্রাইভেটের তফাৎ হচ্ছে, পাবলিকের প্রথম সুবিধাই হচ্ছে পাবলিকের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো ভর্তি হয়। এমন না যে প্রাইভেটে মেধাবীরা ভর্তি হয় না, প্রাইভেটেও মেধাবী ভর্তি হয়, বাট পাবলিকের গুলা খুবই ডেডিকেটেড, মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলা পাবলিকের জন্য কাজ করে, মানে ট্রাই করে, অ্যান্ড মেধাবী স্টুডেন্টগুলো ভর্তি হয়। এই মেধাবী স্টুডেন্টগুলোর ভিতরে সাপোজ যদি আমি তোমাকে একটা রেশিও বলি, ধরো আমার বুটেক্সের কথাই বলি, বুটেক্সে 600 স্টুডেন্ট ভর্তি হয়। তো 600 স্টুডেন্টের ভিতরে 600 জনই কিন্তু ক্যারিয়ারে অনেক ভালো করে না। প্রতি বছর 600 ভর্তি হলে এর ভিতরে ক্যারিয়ারে ভালো করে 200 জন, বাকি 400 জন এভারেজ ক্যারিয়ারে যায়। এবার চিন্তা করো, তুমি যখন একটা ব্যাচে ভর্তি হইছো, সেই ব্যাচের তুমি কিন্তু 600 স্টুডেন্টের সবারই মুখ চিনো, মোটামুটি নাম জানো, মুখ চিনো, বা এই তুমি জানো যে ও আমার ব্যাচমেট, সরাসরি হয়তো কথা হয়নি, কিন্তু তুমি দূর থেকে জানো যে এটা এই ছেলেটা আমার ব্যাচমেট। সো এর ভিতরে এই 200 জন যখন ক্যারিয়ারে ভালো করবে, বুঝবা জিনিসটা, কিছুদিন পরেই তুমি যখন চাকরি বাকরিতে ঢুকবা, কেউ ক্যাডার সার্ভিসে যাবে, কেউ প্রাইভেট কোম্পানিতে যাবে, কেউ পাবলিক কোম্পানিতে যাবে, কেউ বিদেশ চলে যাবে। সো এই 200 জনের এই নেটওয়ার্কটা তোমার একটা জানা থাকবে যে কে কোন সেক্টরগুলোতে গেল, কার ক্যারিয়ার গ্রোথ কেমন, তুমি যে কোনো মোমেন্টে এই নেটওয়ার্কটাকে কাজে লাগাইতে পারবা। সেমভাবে তোমার সিনিয়র 2টা ব্যাচ 3টা ব্যাচ তুমি চিনবা, তোমার জুনিয়র 2টা ব্যাচ 3টা ব্যাচ তুমি চিনবা। সো মোটামুটি ক্যারিয়ারে ভালো করতেছে পার ব্যাচ থেকে 200 জন, অর্থাৎ যদি তুমি 5টা ব্যাচ চিনো, তাহলে 5টা ব্যাচ থেকে 1000 জন মানুষের একটা নেটওয়ার্ক তোমার তৈরি হবে। এবং তুমি তোমার এই অ্যালামনাইদের যে কোনো মোমেন্টে ফোন দিয়ে বলবা, ভাই আমার এটা দরকার, এই তুই আমার এই কাজটা করে দিতে পারবি, মানে জুনিয়রদের এভাবে বলবো, এই তুই আমার এই কাজটা করে দিতে পারবি, যে কোনো মোমেন্টে তোমার অ্যাক্সেস থাকবে। সো এইটা না, মানে ফ্যামিলির চেয়েও বড় নেটওয়ার্ক হিসেবে কাজ করে। হয় না যে অনেকের ফ্যামিলিতে মামা খালু থাকে, এই জন্য অনেক সুযোগ সুবিধা পায়, হ্যাঁ, বাবার অনেক টাকা পয়সা আছে, সুযোগ সুবিধা পায়। তো এই ক্ষেত্রে পাবলিকের এই নেটওয়ার্কটা অনেক সুযোগ সুবিধা দেয়, অনেক সুযোগ সুবিধা দেয়। সো এই নেটওয়ার্কটাই মেইন কাজে লাগে। যেমন ধরো আমি হচ্ছে এখন যে ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন করতেছি, আমি জাস্ট 2 মিনিটে শেষ করবো। সো যে ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন করতেছি, এই ইন্ডাস্ট্রিতে তোমার এজিএম, জিএম, তারপরে তোমার ডাইং সেকশনে আমি আজকে করে আসলাম, ট্রেনিং করে আসলাম। ওখানে ফ্লোরে যে ফ্লোর ম্যানেজার, ইভেন যেই ট্রেনার, মানে যেই হচ্ছে তোমার ফ্লোর অপারেটর যে আছে, যে টোটালটা দেখতেছে, সবাই বুটেক্সের, পুরা A to Z বুটেক্সের। আরেকটা সেকশনে, নিটিং সেকশনে যখন কাজ করতে গেছি, তখন বলছে একজন বলছে, উনি হচ্ছে ডিপ্লোমা করে আসা, বলছে যে বুটেক্সের আধিপত্য যেইভাবে টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছে, এখানে কিছুদিন পরে বুটেক্সের বাইরে কেউ ম্যানেজার লেভেলে যাইতেই পারবে না। কারণ হচ্ছে যে, কারণ এখানে বুটেক্স থেকে সব মেধাবীগুলো বের হয়, এবং বুটেক্সে কিন্তু সবাই ভালো করে না। 400 জনের 600 জনের ভিতরে কিন্তু 150-200 জন মানুষ ভালো করতেছে। সো 150-200 জনই কিন্তু মার্কেটে অনেক, কারণ জব অপরচুনিটিস বা ওই বড় বড় টপ লেভেল ম্যানেজমেন্টগুলো কম। সো তোমার সুযোগ সুবিধা এইটা যে তুমি এই নেটওয়ার্কটা পাচ্ছ, পাশাপাশি তুমি ফ্রিতে পড়তে পারছো, ওগুলো তোমরা সবাই জানো। আর পাবলিকের একটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। তুমি ধরো যদি বলো যে তুমি কুয়েটে পড়ো, কুয়েটে পড়ো, এই কথাটা শোনার সাথে সাথেই তোমার তোমার প্রতি একটা আলাদা ইমেজ তৈরি হবে। হ্যাঁ, তুমি হচ্ছে যে সাস্টে পড়ো, তোমার প্রতি একটা আলাদা ইমেজ তৈরি হবে। তো এই ইমেজগুলো তৈরি হয়। তাছাড়া যদি তুমি এমনিতে চিন্তা করো যে তোমার ক্যারিয়ারের লাভ এবং লসের দিক দিয়ে, আমি বলবো বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি এক্সেপ্ট আইইউটির, এবং হ্যাঁ আইইউটির কালচারটা অনেক ভালো, মানে আইইউটি 3.5 বছর 3 বছর 8 মাসে বের করে দেয়, এবং ওদেরও প্রচুর স্ট্রং অ্যালামনাই এর নেটওয়ার্ক আছে। সো এক্সেপ্ট আইইউটি, যে কোনো টপ 3-4টা যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ফর ইউর ক্যারিয়ার অ্যান্ড বেটারমেন্ট বেটার, তোমার টাকা থাকলে তুমি যাও, কোনো সমস্যা নেই। আমার হচ্ছে ঢাবির পরে মেইনলি ফার্স্ট আর হচ্ছে আহসানুল্লাহ, তিনটাই ইচ্ছা আছে আর কি। ওকে, আহসানুল্লাহতে পরীক্ষা দিলেই চান্স পাবো, প্যারা নেই। তোমার এই প্রিপারেশনে তুমি জাস্ট পরীক্ষায় বসবা, ও একটু ভালো লিখে আসলে চান্স পেয়ে যাও। আচ্ছা, তোমার আর কোশ্চেন নিব না, অন্য কারো কোশ্চেন আছে মেবি, যার হাত তুলছো বলো। আমি মেইনলি আপনার টোকানের ক্লাসগুলো ফুল শেষ করছি। হ্যাঁ মেইনলি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো আমি ভালোভাবে ফিজিক্স দিয়েই বলছি। হ্যাঁ, তোমার কথা আস্তে আসতেছে, একটু যদি জোরে বলতা। আমার ফিজিক্সে তোর কথা অস্পষ্ট। প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ অনেক। হ্যাঁ বলো, এবার শোনা যায়। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি মেইনলি এডুকেশন যখন জার্নি শুরু হয় তখন এইচএসসি সাথে ছিলাম আমি, তো ওখানে কেমিস্ট্রিটা অনেক দুর্বল ছিল, তো কারণ সবগুলা মানে কিরকম মানে প্রিপারেশন খারাপ ছিল তখন। তখন টপ 100 ফুল সবগুলো আমি ক্লাস করছি, করার পরে আমি জাহাঙ্গীরনগরে যখন এক্সাম দিতে চাই, আমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল। তো হলে ঢোকার পরে অত্যন্ত লেভেলে আমি নার্ভাস হয়ে যাই। এর কারণে আমি যখন কেমিস্ট্রি ফার্স্টে করি, আমার পারা জিনিস কোশ্চেন একবার ইজি ছিল, বাট আমি প্যানিক খাওয়ার পরে একটা দুটো মার্কস পড়া
কারণ আমি কোশ্চেনটা ঘুরে যখন ম্যাথে গেছি তোমার কথা আবার স্লো হয়ে গেছে, লাস্টের এই যে ম্যাথের ব্যাপারটা আমি শুনতে পাচ্ছি না। ম্যাথ করার সময় যখন একটানা ম্যাথ করা শুরু করি তখন অলরেডি আমার হাত থেকে 25 থেকে 30 মিনিট চলে গেছে। আমার কাছে কিন্তু 30 থেকে 25 মিনিট ছিল আমার। তো ম্যাথ করার সময় ম্যাথ সোজা লাগছে একবারে। আপনার ম্যাট্রিক্স থেকে আসছিল যে ডিফারেন্ট ম্যাট্রিক্স কোনটা, এগুলোই আসছিল। মানে একটানা 30 মতো সলভ করার পরে একটু কনফিডেন্স পেয়েছি। এবার কেমিস্ট্রি যাওয়ার পরে আপনার কেমিস্ট্রি সলভ করছি, যে কেমিস্ট্রি একবার সোজা আসছে, কেসি থেকে আসছে, শঙ্করায়ন থেকে আসছে, একবারে যেগুলো আসছে বাট যোগাযোগ একদম ফিজিক্স ছিল ওটা পাইনি। কলকাতা 19টা 20টা মতন শুরু হয়ে গেছি। বাট এরকম দেখাতে দেখাতে আমার ফিজিক্সটা খুবই বাজে গেছে। ফিজিক্স এক দুটো টাকার পর আমার সময় শেষ। এখন এটা নিয়ে খুবই ভয়তে আছি আমি। এখন সামনে পরের দিন পরে ডাইরেক্ট পরীক্ষা আমার বায়োলজি অবস্থা খুবই খারাপ। এখন রাইটিং অবস্থা মোটামুটি আছে, এখন কি করবো বুঝতে পারতেছি না। প্লাস মানে আর একদিন তো আছে প্লাস আমার রিটেন অবস্থা খারাপ, আমার বায়োলজি অবস্থা খুবই খারাপ। এটাই বিষয়। আর দিন মোটামুটি ধারণা আছে এখন কি করলে ভালো হয়। ওকে, গুড কোশ্চেন। সো তোমার পয়েন্টটা আমি নোট করছি, তোমার এই ব্যাপারগুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা দুইটা কোশ্চেন নিই, তারপরে কথা বলা শুরু করি আমি। ভাই এর জন্য স্পেশালি কি করা যেতে পারে এখন এই মোমেন্টে? বেশি দিন তো নাই এমনিতে। কিসের জন্য আবার বলো? এমআইএসটি এবং বুটেক্স। আচ্ছা, এমআইএসটি এবং বুটেক্স, ওকে, সুন্দর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া মানে পরশুদিন তো ঢাবির পরীক্ষা, আমরা ঢাবি নিয়ে আলোচনা করি একটু। ওকে, মানে সবাই ফার্স্টের দিকে চলে যেতেছে, ওই দিকে চলতেছে। হ্যাঁ, আমি তো মেইনলি ঢাবির জন্যই আর কি তোমার ইয়াটা করছি, কি বলে গাইডলাইন সেশনটা অ্যারেঞ্জ করছি আজকে, ঢাবির জন্যই কথা বলবো মেইনলি। ভাইয়া একটা কথা বলতাম। হ্যাঁ, বলো। আপনি ঢাবি পরীক্ষার পরে আরেকটা গাইডলাইন সেশন দেন, আমরা তখন জয়েন করবো তাহলে। ও, তুমি হচ্ছে যে ওই যে ঢাবিতে পরীক্ষা দিবা না, তাই তো? জি, আমরা সেকেন্ড টাইমার। আচ্ছা, ঢাবির পরীক্ষার পরে গাইডলাইন সেশন সাথে সাথেই নেওয়া হবে। 15 তারিখ পরীক্ষা শেষ হয়ে গেলে 16-17 ভিতরেই নেওয়া হবে। এবং হচ্ছে গাইডলাইন সেশনগুলোতে তোমরা পরবর্তীতে কি করবা না করবা এই ব্যাপারগুলোতে একদম ক্লিয়ার স্পষ্ট ধারণা দেওয়া হবে, সমস্যা নেই। ওদের ভাইয়া ফার্স্ট টাইমারদের প্রবলেম হচ্ছে, এই জন্য আমাদের তাহলে পরে নিয়ে আমরা হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা তাহলে হচ্ছে যে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া মানে সবকিছু তো পড়ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুলে যাইতেছি। আর রিটেন ভাইয়া খুবই বাজে, আবার ভালো মানে বুঝতেছি না রিটেনটা কি কি অবস্থায় আছে, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে আর কি। আর বায়োলজি তো আপনার মুখস্থ, তো ওইটা নিয়ে তো প্যারা নাই। আর ম্যাথ তো বলা যায় না কি আসে। তো ভাইয়া এটা নিয়ে আজকে কি করবো বুঝতেছি না ভাইয়া। মানে কেমিস্ট্রি এমনিতে আপনার যে নোটস গুলো ওগুলো পড়তেছি, আর ওই যে মাস্টার কোয়েকশন ব্যাংক যে ওইখান থেকে পড়তেছি। আর ওই যে আমি বইয়ের যে অনুশীলনের ইয়েগুলো আছে না, এমসিকিউ গুলো, এগুলো সব বারবার দেখতেছি ভাইয়া। এটা কি এনাফ হবে? হ্যাঁ, এনাফ। ওকে, আমি হচ্ছে একটু গোড়া থেকে তোমাদের সবার প্রশ্ন তো নিচ্ছি, সবার কোশ্চেন মোটামুটি সেমই, আমি একটু অ্যানালাইসিস করে একটু অ্যানসারগুলো দিই। হ্যাঁ, বলো। পড়ার পরে ভাই কেমন যেন কোশ্চেন ধরতে পারি না, তো এটার জন্য কি করা যায়? মানে এমসিকিউ এর জন্য আপনারা যে একটা ভিডিও দিছিলেন কিছুদিন আগে 60টি ইম্পর্টেন্ট এমসিকিউ, ওটা করলে হবে? হ্যাঁ, তুমি প্রথমে করবা 3.5 ঘন্টা রয়েছে জৈব যৌগের লম্বা ম্যারাথন ক্লাস যেটা আছে 2টা পার্টের, ওইটা করবা। এমসিকিউটা কই দিছিলেন ভাইয়া? আপনার এমসিকিউ ক্লাসটা করছি, মানে আপনার সাথে সাথে করছি, বাট আমি ভালো পারছি আর কি। মানে আপনার ওই যে আগের ক্লাসগুলো করছি তো, আমার মানে এটাতে প্যারা নাই। মানে এটা করলে কি এনাফ? মানে হ্যাঁ, এখান থেকেই এনাফ, এইগুলাই পাবা, এখান থেকেই পাবো। কই পাবো? বুঝি নাই। এমসিকিউ ক্লাসটা কই পাবো? আমার ইউটিউবে সব দেয়া আছে, ইউটিউবে যাবা, ইউটিউবে দেখবা যে ইউটিউবে যে সার্চ দাও মিল্টন ভাইয়া অর্গানিক ক্লাস বললেই দেখো আমার রিসেন্ট অর্গানিক সব ক্লাসগুলো চলে আসবে। অর্গানিকের বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, বলো। বিক্রিয়াগুলোর মধ্যে একটু মানে গুলাই ফেলতেছি আর কি। মানে প্র্যাকটিস করা লাগবে। হঠাৎ করে জি ভাইয়া করছি আমি অনেকবার, কিন্তু তাও আমার মানে ভুলা যেতেছে। যেমন আপনার যে অ্যালডোল বিক্রিয়া, তারপর ক্যানেজারো বিক্রিয়া, মানে বুঝতেছি যে এটা কি হবে, যে আপনার কিটোন আর ইয়ার কি যে অ্যালডিহাইডের শনাক্তকরণ, কিন্তু মানে ভাইয়া এই যে মাঝখানে যে বিকারকটা যেগুলো ভুলে যাইতেছি আমি। আচ্ছা, লিখে প্র্যাকটিস করো তাহলেই হবে। আর আমি দেখবা যে ওই 3.5 ঘন্টার ওই যে ক্লাসটাতে না, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রিক দেখাইছি যে কোন ট্রিকটা অ্যাপ্লাই করলে এটাকে মনে রাখা যায়। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসে সবসময় ট্রিক মেথডগুলোতেই যাই। যেমন ধরো
SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটাই আসে। তা আমি একটু ট্রিক ব্যবহার করি, SN কে 1 কে আমি 1-3 বলি আর 2 কে হচ্ছে 2-1 বলি। 1-3 মানে 3 ডিগ্রি দিয়ে সক্রিয়তার ক্রম শুরু হবে, আর 2-1 মানে হচ্ছে 1 ডিগ্রি দিয়ে শুরু হবে। ক্লাসে কিন্তু আমি বলে দিছি। তো সেম এই ট্রিকগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আছে। অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, তো এইগুলোর ক্ষেত্রেও সেম ট্রিক আছে। অ্যালডল ঘনীভবনের জন্য তোমার মানে সেম ট্রিক, যে তুমি হচ্ছে যে যখন ঘনীভবন করবা তখন ওই বিক্রিয়ক দুইটাকে পাশাপাশি কেমনে লিখবা ওই ট্রিকটা দেখাইছে, যে এই বিক্রিয়ক কিভাবে লিখবা, এই বিক্রিয়ক কিভাবে লিখবা, লেখার পরে দুইটাকে অ্যাডজাস্ট করবা, করলে উৎপাদ পেয়ে যাবে। অ্যাডজাস্ট কেমনে করতে হয় ট্রিকগুলো দেখাই গেছে। সেমভাবে ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রেও ফাইনাল প্রোডাক্ট কি তৈরি হয়, অ্যাসিড এবং অ্যাসিডের লবণ কেমনে তৈরি হয়, ওই ওই উৎপাদ মনে রেখে তারপরে কেমনে তুমি অন্যান্য বিক্রিয়াগুলো অ্যাডজাস্ট করবা 3-4টা উদাহরণ দিয়ে দিয়ে দেখাইছি। সো ওই ভিডিওটা মানে ক্লাসটা তুমি যদি একটু ভালো করে করতে পারো, ওইটাই তোমাকে মোটামুটি আমি এইটুকু কনফিডেন্টলি বলতে পারি যে এই যে 3.5 ঘন্টার ক্লাস টোটালি যদি অ্যানালাইসিস করে বের করা, এটা করলে তুমি 7টা এমসিকিউর ভিতরে 5-6টা পারবা। 7টা এমসিকিউ যদি আসে 5-6টা পারবা, মানে 80% এমসিকিউ তুমি পারবা, এরকম গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। অনেক অ্যানালাইসিস করে তারপরে আছে তো এই একটা দিন কিভাবে গোছাবো বাবা, কিভাবে পড়বো আর কি। হ্যাঁ, এটা নিয়ে কথাবার্তা বলবো। ওই একটা দিনের জন্য বলো ভাইয়া। আরেকটা কোয়েকশন ছিল ভাই, আমি কোয়েকশন ব্যাংক 3-4বার পড়ছি ভাই, আর কি পড়া লাগবে নাকি? না রিভিশন দিয়ে যাব সবকিছু। দেখো আজকে রাতে দ্রুত ঘুমাই যাবা, 12টার ভিতরেই ঘুমাই যাওয়ার চেষ্টা করবা, 12টা-1টার ভিতরে ঘুমাই যাওয়ার চেষ্টা করবা। কালকে সকালে 8টার ভিতরে সবাই ঘুম থেকে উঠে যেও। 8টার ভিতরে ঘুম থেকে উঠে যে তোমার 10টা পর্যন্ত পড়াশোনা করে 10টা থেকে 12টা পর্যন্ত এই 2 ঘন্টা বসে বসে ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো সলিউশন করো। কালকের প্ল্যান বলতেছি, কালকে কি করবা। সো কি করবা আবার বলি, যে 8টা থেকে 10টা পর্যন্ত এই 2 ঘন্টা একটু পড়াশোনা করবা, আর 10টা থেকে 12টা এই 2 ঘন্টা ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন ব্যাংক সলিউশন করবা, বসে বসে নিজের মতো করে বসে বসে সলিউশন করবা। মানে সলিউশন এই জন্য করবা ওই সময়টা নিজের মুডটাকে আউটপুট মুডে রাখবা, পরের দিনও যেন ওই আউটপুট মুডটা তোমার বজায় থাকে। 12টা থেকে একদম টানা রাত 12টা পর্যন্ত বসে বসে বিভিন্ন জিনিসপত্রগুলো পড়াশোনা করতে করতে রিভাইজ দিতে পারো। বিকালবেলা একটু বাইরে যে ঘোরাঘুরি করো, হ্যাঁ, পারলে একটু চা খাইতে বাইরে বের হইও, বা কোনো ফ্রেন্ড থাকলে তার সাথে ঘন্টাখানিক একটু আড্ডা দিও, একটু কথাবার্তা বললো কোনো নেচারের কাছে। যদি মানে তোমরা হচ্ছে যে ঢাকায় অলরেডি চলে এসে থাকো, তাহলে একটু যেখানে আসো সেখান থেকে একটু বাইরে যে ঘোরাঘুরি করো। আর যদি না এসে থাকো পরশুদিন সকালে আসো, বা কোন জায়গায় কার সিট পড়ছে হল পড়ছে তা তো জানি না, বাট যেখানেই যা পড়ছে মোটামুটি কালকের দিনটা একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করবা। কালকের দিনটা 1টা ঘন্টা একটু ফ্রেশ মাইন্ডে রাখবা, যে কালকে রাত 12টার ভিতরেই ঘুমাই যাবা, সকালে আর্লি উঠবা, 7টা-8টার দিকে আর্লি উঠবা। যদি তোমার পরীক্ষা 10টায় হয় তাহলে আরও সকালে উঠতে হবে, 6টা-7টার দিকে উঠে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল যদি করার থাকে করে তারপরে হচ্ছে পরীক্ষা হলে একদম রিল্যাক্স মাইন্ডে যেতে হবে। পরীক্ষা 2 থেকে 3 ঘন্টা আগে বাসা থেকে রওনা দিবা, অ্যান্ড রওনা দিয়ে পরীক্ষার হলে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে পরীক্ষার হলের সামনে পৌঁছায় যাবা। বাট পৌঁছায় যাওয়ার পর পরীক্ষার হলের সামনে যে অনেক হাজার মানুষ থাকবে, ওই জায়গায় যে ঘাবড়ানো যাবে না, নর্মাল থাকতে হবে একদম। এবং চেষ্টা করবো ওই জায়গায় যার কোনো কিছু না পড়তে, হ্যাঁ, কোনো কিছু একদমই না পড়তে, নর্মাল থাকতে। যদি আসে কোনো শর্ট নোট টোট থাকে, ফর্মুলা বা যেই জিনিসপত্রগুলো তোমার দেখতে হয়, দেখতে মন চাই, ওগুলো একটু হালকা পাতলা চোখ বুলাইতে পারো, কিন্তু অনেক রাশ সব কিছু দেখবো এখন সব মনে করতে হবে এরকম চিন্তা ভাবনা করবে না। কালকে সারাদিন তোমার মনে হবে তুমি কিছুই পারো না, কিছুই বোঝো না, কিচ্ছু তোমার মনে নাই, বাট বিলিভ মি পরীক্ষার হলে যে সব মনে পড়বে। তুমি এতদিন যে ইফোর্টটা দিছো, এই ইফোর্ট অনুযায়ী পরীক্ষার হলে যে ম্যাক্সিমাম জিনিসই তোমার মনে পড়বে। ম্যাক্সিমাম জিনিস যেখানে যা শুনছো, যেখানে যা করছো, প্রত্যেকটা জিনিসই পরীক্ষার হলে যে মনে পড়বে। বাট কালকের দিনটা তোমার অনেক ব্ল্যাঙ্ক ফিল হবে, মনে হবে যে কিচ্ছু মনে নাই, এটা সেটা। সো কালকের দিনটা বুঝছি যে হ্যাঁ আপনার পরীক্ষা প্রশ্ন পড়ার পরে কিছু না পারলে পরের বার যদি আবার রিভাইজ পড়ি না, তখন অনেক কিছু মনে পড়ে। রাইট, এইটাই ওই যে ঢাবির যেই পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্টের দেখবে একটা ভিডিও দিছি, অলরেডি 15,000-এর উপর স্টুডেন্ট মেবি দেখে ফেলছে বাতাস। ওইটাতে দেখবা আমি বারবার একটা জিনিস, হ্যাঁ বলো ভাই, আবার জাহাঙ্গীরনগরের টাইম ম্যানেজমেন্ট অনেক বাজে হয়েছে ভাই। আমি ভাইয়া মানে এই ইউনিটে মানে অনেক সুযোগ হয়েছে ভাই, আপনার মানে টপিকস থেকে তো একদমই কমন করছে। বলতে গেলে কি হয়েছে ভাই, আমি মানে ডাবির প্রশ্ন সলভ করতে করতে ওই ডাবির যে মানে টাইপে চলে গেছি, এটা বুঝতেই পারি নাই। আমি কি করছি ভাইয়া, ওই যে ফার্স্টে আমি ফিজিক্স আর ম্যাথ দিয়ে শুরু করছি ভাই, আর কেমিস্ট্রি যে এত ইজি আসছে আমি বুঝিই না।
আমি এগুলো সলভ করতে করতে ওইদিকে কেমিস্ট্রি টাইম চলে গেছে। আমি 3 মিনিটে ভাইয়া কোনো মতে কয়েকটা দাগাইছি, আমার মনে আছে যে যে আপনার এই যে লবণ সেতুর যেটা আসছে এটার একটা KCL আসছে, যে লবণ সেতুতে কি কি ব্যবহার করতে হয়, ওইটাই দাগাইছি। আর 3-4টা কি দাগাইছি আমি জানি না, গ্রাফাইট ছিল মনে হয়, যে SP2 সংকলন ওইটা ছিল, ওইটা দাগাইছি। তারপর আর কিছু মনে নাই, মানে স্যার বলে যে শেষ, সময় শেষ। এই যে ভুলটা করছো এই জায়গায়, বুঝছো? এই জন্য ঢাবিতে কিন্তু এই সেম ধরাটা খাওয়া, ঢাবিতে সেম ধরাটা খাওয়া। আমি একটু বলি, ওই ভিডিওটাতে কিন্তু আমি বারবারই এই একটা কথাই বলছি যে পরীক্ষার হলে যে ইনস্ট্যান্ট তোমাকে ডিসিশন নিতে হবে এবং প্রায়োরিটি সেট করতে হবে আগে, যে কোন সাবজেক্ট তুমি কখন দাগাবা। জেনারেলি টার্গেট থাকবে এটাই যে সবার আগে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ। কিন্তু সিচুয়েশন অনুযায়ী তোমাকে এটার প্রায়োরিটিও চেঞ্জ করতে হবে। যদি ধরো বায়োলজি দিয়ে শুরু করছো কিন্তু বায়োলজি অনেক কঠিন হয়েছে প্রশ্ন, তখন তোমাকে বায়োলজি থেকে দ্রুত সুইচ করে কেমিস্ট্রিতে যাইতে হবে। কেমিস্ট্রি অনেক কঠিন হয়েছে, দ্রুত সুইচ করে ম্যাথে যাইতে হবে। 4টা সাবজেক্টের 4টাই কখনো কঠিন হবে না। যেটা তোমার সাথে সবচেয়ে বেশি অ্যাডজাস্টেবল ওই সাবজেক্টটা দিয়ে আগে শুরু করতে হবে, কারণ শুরুর 15-20 মিনিট তুমি যত দ্রুত দাগায় যত বেশি অ্যাকুরেট করতে পারবে, তোমার কনফিডেন্স লেভেল তত বাড়বে, ব্রেন তত রেসপন্স করবে। আর ব্রেন যত রেসপন্স করবে, রেসপন্সিভ হবে, তত দেখবা কঠিন জিনিসও তোমার মনে পড়তেছে। এবং ফাহাদ যেটা বললো যে সেকেন্ড টাইম মনে পড়ে, আমি কিন্তু ঢাবির ওই ভিডিওটাতে, টাইম ম্যানেজমেন্টের ভিডিওটাতে বারবার একটা কথাই বলছি যে তুমি যত দ্রুত একটা রান দিয়ে সেকেন্ড রানে যাইতে পারবা, তোমার আগে থেকে মাইন্ড যেই ক্যালকুলেটর, সেটার ভিতরে টোটাল টাইমটা ক্যালকুলেট করে এমনভাবে সেট করা থাকবে যে ওই মাইন্ড ক্যালকুলেটর ব্যবহার করে তুমি একবার রান দিয়ে সেকেন্ড রানে যাবা, এবং সেকেন্ড রানে যে তুমি যেই জিনিসপত্রগুলো একবার হালকা রিডিং পড়ে গেছো ওগুলো মনে করার ট্রাই করবা। এটা তোমাকে অনেক হেল্প করবে। সো সেকেন্ড রান, থার্ড রান এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই ভিডিওটা একটু ভালো করে দেখো, ওই প্ল্যানটা এক্সিকিউট করার ট্রাই করো, বা ওই টাইপের একটা প্ল্যান নিজের মাথার ভিতর সেট করে নিয়ে তারপরে যাইও, তাহলে তুমি ভালো করতে পারবা। আচ্ছা, আমরা এখন স্পেসিফিক কোয়েশ্চেনগুলোতে আসি। অনেক প্রশ্ন করছো, ওই প্রশ্নগুলোতে আসি, প্রশ্নগুলা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। প্রথম কথা হচ্ছে কালকের একটা দিন কি করবা সেটা নিয়ে অলরেডি আমি একটা ব্রিফ করছি, এই ব্রিফটা একটু মাথায় রাখো। সেকেন্ড ব্যাপার হচ্ছে কেমিস্ট্রি রিভাইজ কি দিবা, কি দিবা কেমিস্ট্রি রিভাইজ। দেখো কেমিস্ট্রি রিভাইজ তোমার যদি কেমিস্ট্রিতে কালকে দেওয়ার মতো অনেক সময় থাকে তাহলে কেমিস্ট্রি ব্রড পড়তে পারো। যদি কম সময় থাকে, 3-4 ঘন্টায় রিভাইজ দিতে চাও, তাহলে টপ 35 যে টপিক দিছি আমি, এই টপিকের ক্লাস নোট, এই টপিকে যা যা করাইছি এর বাইরে কিচ্ছু যায়ও না, এইগুলাই মোর দেন এনাফ। এবার তুমি যদি আরো সময় নিয়ে পড়তে চাও তাহলে এই টপিকের পাশাপাশি তুমি হচ্ছে একটু মেইন বইয়ের শেষে, হাজার ইনাক্সারের বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউ গুলো আছে, ওই এমসিকিউ গুলা বসে বসে একটু দেখো। ওগুলা তো আই গেস তোমাদের সবারই উত্তর সহ দাগানো আছে, সো ওগুলা জাস্ট একবার করে রিডিং পড়ে দেখে দেখে চলে যাবা। ওই মেইন বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, টোটাল দুই পেপারে মেবি 1500 মতো এমসিকিউ তুমি পাবা, বা 1000 খানিক এমসিকিউ পাবা। সো এই 1000 খানিক এমসিকিউ তুমি একটু টানা কয়েক ঘন্টা একটু দেখে ফেললা। এবার এই এমসিকিউ কেন বলতেছি, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টের মেইন বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, এই জায়গা থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়, বিভিন্ন জায়গা থেকে তুলে দেয়। সো তুমি এখান থেকে অনেক কিছু পাবা। যে তোমার হাতে যদি সময় থাকে তাহলে এমসিকিউতে যাও, আর যদি সময় না থাকে নো প্রবলেম, তুমি শুধু টপ 35 টপিকগুলো রিভিশন দাও, সুন্দর মতো রিভিশন দাও, এখান থেকেই অনেক কিছু কমন পাবা। আচ্ছা, এবার তোমার হাতে যদি আরো সময় থাকে, যে তুমি না আর একটু ব্রড কেমিস্ট্রি পড়তে চাচ্ছ, তাহলে থার্ড অপশনে তোমার কাছে থাকবে হচ্ছে এই 35 টপিকে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে, ওই ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে যেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে সেইগুলা। এছাড়া তোমার কাছে তোমার নিজের একটা অ্যানালাইসিস আছে যে আমি এগুলো পারি, এগুলো আমি জানি, এগুলো আমি পড়ছি, তোমার নিজের একটা অ্যানালাইসিস আছে, তোমার একটা বেসিক প্রিপারেশনও আছে। তোমার কাছে এগুলার বাইরে আর এক্সট্রা যা যা তুমি পারো, জানো, যেগুলোতে তুমি কনফিডেন্ট, সেগুলো যদি পড়ার টাইম থাকে ওগুলো একবার করে দেখে যাবা। কেন? কারণ হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে একটা প্যাটার্নে 60-70-80% পর্যন্ত যাওয়া যায়, তারপরেও কিন্তু 20% বাইরে থাকে, 20% নতুন এক্সট্রা আসে। সো তুমি যা পারো সেটা যদি হুট করে লেগে যায়, তোমারটা চলে আসে, আর তুমি জানো যে তুমি এটা পারো কিন্তু তুমি এটা দেখে আসো না, তাই পারতেছো না, এর চেয়ে বড় আফসোস কিছু হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষ, তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান, আমার সাথে যারা এখন কানেক্টেড আছো, আমরা এখানে প্রায় 28 জন কানেক্টেড আছি, 27 জন আমি বাদে। সো এই 27 জনেরই প্রিপারেশন কিন্তু 27 রকম। তোমাদের কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে হাবিব যেটা পারে সেটা হয়তো আবার রবিন পারে না, রবিন যেটা পারে সেটা আবার আদ্রিতা পারে না, ঠিক আছে? তুহিন দেখা যাচ্ছে বা তুষার দেখা যাচ্ছে অন্য কিছু জিনিসপত্র পারে। সো তোমাদের প্রত্যেকের জানার যেই ব্যাপারটা, এটার ভিতরে একটা ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটা যদি বাই চান্স লেগে যায়, তো তুমি যেন তোমার জানাটার অ্যাডভান্টেজ নিতে পারো। এই জন্য তোমার যদি হাতে সময় থাকে, তুমি যেগুলো জানো ওই টপিকগুলো একটু হালকা পাতলা দেখে যাও, যাতে পরীক্ষার হলে পারফর্ম করতে পারো। সো কেমিস্ট্রিতে জাস্ট এইভাবেই তুমি প্রিপারেশন
প্রিপারেশন নাও, তাহলে আমি আরেকবার যদি একটু রিক্যাপ করি, প্রথমে 35 টপিক তুমি নিজের মতো যদি নোট করে থাকো সেটা রিভিশন দিবা, অথবা আমার ওই নোটগুলো দেখে রিভিশন দিবা। এই 35 টপিকের ভিতর থেকেই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 10+ মার্ক কমন পাবা, এটা আমার মনে হয় 10+ মার্ক তুমি কমন পাবা। মানে আমার প্রিভিয়াস অ্যানালাইসিসের বাইরে থেকে কিছু দেয় না আসলে। হ্যাঁ, কেমিস্ট্রিতে কমন ফেলানো সবচেয়ে বেশি সহজ। সো তুমি এইটা আগে দেখে যাও, তারপরে যে আমি যেটা বললাম মেইন বইয়ের এমসিকিউগুলো দেখা সময় পেলে দেখবা। তারপরে হচ্ছে তুমি যদি সময় পাও তাহলে হচ্ছে যে ভার্সিটি কতে ওই টপিকগুলো থেকে আরও যে সমস্ত এমসিকিউ আছে, ব্রড জিনিসপত্র আছে, সেগুলো ভালো করে দেখবা। এই ছিল আমাদের কেমিস্ট্রি রিলেটেড কথাবার্তা, কি কি পড়বা সেইটা। এবার আসো যে বায়োলজি রিলেটেড কথাবার্তা। বায়োলজি রিলেটেড কথাবার্তাতে আমি একদমই এক্সপার্ট না, তবে হ্যাঁ আমার একটা জুনিয়রও এখন ঢাকা ইউনিভার্সিটির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে। ওর বায়োলজির একাডেমিকে বেশ ভালো পড়াশোনা করা ছিল, তো ও আমাকে পরীক্ষার আগের দিন আমার সাথে আমার রুমে ছিল। তো ও বলছিল যে ভাইয়া বায়োলজিতে রিটেন বলেন, এমসিকিউ বলেন, স্পেসিফিক কিছু টপিকই ঘুরিয়ে ফিরিয়ে আসে। দেখা যাচ্ছে যে এই সেম এই টপিকটা থেকে আপনার এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে, পরের বার এই জায়গা থেকে না দিয়ে ওর ঠিক পরের অংশ থেকে দিচ্ছে, এরকমই আসে। সো আমি পার্সোনালি সাজেস্ট করবো যদি পারো বায়োলজি যেই ঢাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে, যেহেতু আমার অ্যানালাইসিস না ওর অ্যানালাইসিস থেকে আমি বলতেছি, ঢাবির কোশ্চেন ব্যাংকটা একটু জাস্ট চোখ বুলায় যাইতে পারো। যেই টপিকগুলো তুমি চোখ বুলায় যাচ্ছ ওই টপিকগুলো যদি বই থেকে পারো আর একটু ব্রড করে রিভিশন দিতে, তাহলে আর একটু বেটার হয়। এর বাইরে আমি তোমার বায়োলজি নিয়ে কিছু আপাতত বলতে পারতেছি না। ওকে, সো তোমরা অনেকেই আমাকে টপ 100 নিয়ে জিজ্ঞেস করছো যে টপ 100-এর ক্লাসগুলো এনাফ হবে কিনা। আমি পার্সোনালি মনে করি তোমার চান্স পাওয়ার জন্য, ভালো র্যাঙ্কের জন্য না, চান্স পাওয়ার জন্য 2-3 হাজার সিরিয়াল পর্যন্ত আসার জন্য বা 1500 থেকে 2000-এর ভিতরে থাকার জন্য টপ 100 মোর দ্যান এনাফ। টপ 100-এর বাইরে তুমি এখন এক্সট্রা আর যত বেশি আগাইতে পারবা তোমার পজিশন তত বেশি তোমার আরও ভালো হবে, ঠিক আছে। এবং পরীক্ষার হলে যে তোমার আরও কয়েকটা জিনিসপত্র একটু মাথায় রাখতে হবে, যে তুমি যখন এমসিকিউ করবা, এমসিকিউতে তুমি দাগাবা, ভুল দাগালে নেগেটিভ মার্ক খাবা, সঠিক দাগালে তোমার হচ্ছে যে ভালো মার্ক আসবে। সো এমসিকিউর ক্ষেত্রে তোমার ভুল দাগানো যাবে না, এটা একটা বড় ক্রাইটেরিয়া। সো তুমি বড় ক্রাইটেরিয়া ফিল আপ করো অ্যান্ড ভুল দাগায়ও না, গুড। বাট রিটেনের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই। সো রিটেনের যে কোশ্চেনগুলো থাকবে টোটাল মিলে তুমি 16টা কোশ্চেনের অ্যান্সার করবা, ঠিক আছে। সো এই যে 16টা কোশ্চেন অ্যান্সার করবো, পার কোশ্চেনের মার্ক হচ্ছে 2.5 করে। কোন একটা প্রশ্ন তুমি ফুল মিলাইতে না পারলেও তুমি জানো এই প্রশ্নটার কোন ফর্মুলা দিয়ে আগানো যায়, তুমি জাস্ট ফর্মুলাটা লেখো, মানগুলা বসাও, ফুল যদি নাও মিলে ফর্মুলা লেখা এবং মান বসানোর জন্য তুমি এখানে পার্শিয়াল মার্ক পাবা। একটা প্রশ্ন ওইটা তুমি জানো না কি হবে, কিন্তু ওই রিলেটেড রিলেভেন্ট একটা ফর্মুলা তোমার মাথায় আসতেছে, ফর্মুলাটা লিখে নাও, সাইড নোট দাও, যে সমস্ত ইনফরমেশনগুলো তোমার মাথায় আছে তুমি ওখানে লিখো, ঠিক আছে। সো তুমি একদম অ্যাকুরেট যেগুলো জানো সেগুলোতে অ্যান্সার করবাই তোমার রেজাল্ট ভালো করার জন্য। হাতে সময় থাকলে কোনো রিটেনের কোনো জায়গা ফাঁকা রেখে আসবা না, যেই জায়গাগুলোতে যা যা রিলেভেন্ট তোমার মনে আসে ওগুলো লিখে আসবা, এটা তোমাকে অনেক হেল্প করবে। রিটেন এক্সামে এটা হিউজ হেল্প করে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হেল্প করে। খাতা দেখার সময় রিলেভেন্ট জিনিসপত্র পাইলেই পার্শিয়াল মার্ক দেয়। সো এটা তোমাকে অনেক হেল্প করবে। সো এই টোটাল পরীক্ষা হলে 1.5 ঘন্টা একদম ভালো মতো কাজে লাগাইতে হবে। ওকে, অনুশীলনী এমসিকিউ নিয়ে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া অনুশীলনীর এমসিকিউ কেন গুরুত্বপূর্ণ, অনুশীলনী এমসিকিউ পড়া কি মাস্ট? দেখো, টিচাররা যখন প্রশ্ন করতে বসে তখন তারা বর্তমানে মার্কেটে যে বইগুলো আছে সেই বইগুলার কারিকুলাম অনুযায়ী প্রশ্ন করার ট্রাই করে। সো সেই কারিকুলাম অনুযায়ী প্রশ্ন করার ট্রাই যখন করে তখন ওই বইগুলা তারা খুলে সামনে নিয়ে তারপরে প্রশ্ন করতে বসে। এখন যখন ওই বইগুলা নিয়ে তারা প্রশ্ন করতে বসছে, তাদের কাছে তো প্রত্যেকটা প্রশ্ন ইউনিক হইতে হবে বা প্রশ্নগুলো তাদের বানাইতে হবে, তাই না? তো বানানোর জন্য তারা কিন্তু ওই গাইড বা অন্যান্য রিসোর্স বা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক বা ওই সব জিনিসপত্রগুলা কিন্তু নিয়ে বসে না। তারা তাদের নিজস্ব যে কোশ্চেন ব্যাংকটা আছে বা প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত 2-3 বছরের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে সেই প্যাটার্নটা মেনটেন করে, আর ওই প্যাটার্ন অনুযায়ী তোমার মেইন বই থেকে তারা হুবহুব কোশ্চেন পিক করে, মেইন বইয়ের উদাহরণ থেকে, এক্সাম্পলের ম্যাথগুলো থেকে, মেইন বইয়ের ভিতরে বিভিন্ন লাইন থেকে, কখনো কখনো মেইন বইয়ের শেষের যে সমস্ত এমসিকিউগুলো থাকে অধ্যায়ের শেষে হুবহুব ওখান থেকে পিক করে, ঠিক আছে। সো ওই পিকগুলা থেকে যখন প্রশ্নগুলা করে তখন অনেক জায়গায় হুবহুব কমন চলে আসে। সো এইটা আমরা অনেকে মেইন বইয়ের শেষের এমসিকিউ হাবিজাবি এগুলোতে ফোকাস করি না, এই জন্য আমরা অনেক পস্তাই। কিন্তু মেইন বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে এগুলো এমনভাবে সাজানো যে প্রত্যেকটা টপিক কভার হয়, একটা চ্যাপ্টারের ভিতর যত টপিক আছে প্রত্যেকটা টপিক কভার হয় এবং একই টপিক থেকে মাল্টিপল কোশ্চেন থাকে, ফলে
মানে ওই কোশ্চেনগুলাই ঘুরে ফিরে একটা জায়গাতে ঘনীভূত হয়, তুমি যেখানেই যাও ওই কোশ্চেনগুলাই বারবার আসে। সো এটা তোমাকে হেল্প করবে যদি তুমি পারো মেইন বই শেষের এমসিকিউগুলো একটু ভালো করে দেখে রাখো, অনেক হেল্প করবে। ওকে, এবার আসো যে জেইউতে যে একজন বলছিল যে ওর ফিজিক্সে যে প্রবলেম হয়েছে কমন ছিল কিন্তু উত্তর মিলাইতে পারে নাই। এটার মেইন কারণ হয়েছে যে যখন তোমাকে আমি ফিজিক্স ক্লাসগুলো করাইছি, ফিজিক্সে যখন ওই যে 38 ক্লাস করাইছি, ওই 38 ক্লাসের সময় আমার ক্লাস দেখে তোমার প্রত্যেকটা জিনিস খুব ইজি লাগছে, হ্যাঁ যে আর এটা তো ইজি, এটা তো ইজি, এটা তো ইজি। ফিজিক্স দেখে না ইজি লাগে কিন্তু করতে গেলে মিলে না। তো তুমি কি করছো, ওইটা ইজি লাগছে বলে বাসায় বসে বসে আর প্র্যাকটিস করো নাই, বাসায় বসে বসে একদমই প্র্যাকটিস করো নাই, জাস্ট দেখে দেখে গেছো, ফর্মুলাগুলো দেখে গেছো, ফর্মুলাতে বসায় সলভ করে ক্যালকুলেশন লাস্ট পর্যন্ত মিলাও নাই। তো যার কারণে কি হয়েছে যে তোমার ফর্মুলা মনে আছে, তুমি জানো, তোমার মনে হয়েছে তুমি এটা পারো, বাট পরীক্ষা হলে যখন মেলাইতে যাচ্ছ তখন ওইটা এক্স্যাক্ট কেমনে ক্যালকুলেশন করে ফাইনালি পৌঁছাইতে হবে ওই মেথডটুকু, মানে লাস্টের পোর্শনটুকু ওটা তোমার জানা নাই, ফলে তুমি এটা মিলাইতে পারতেছো না। সো এই প্রবলেমটা সলিউশন কি? এই প্রবলেমের সলিউশন তোমাকে এখন আর তো ঢাকা ইউনিভার্সিটির আগে তুমি একদম 100% সলিউশন করতে পারবা না। 100% সলিউশন না করতে পারলেও এখন এই কালকের দিনটা তুমি ঘন্টা 2-3 একটু বসে বসে বাসায় বসে বসে একটু একা একা ক্যালকুলেশন প্র্যাকটিস করো, একটু জিনিসপত্রগুলোকে আরেকটু অ্যানালাইসিস করে পড়ো, তাহলে তোমার অনেক হেল্প করবে। যদি বাই এনি চান্স তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে যায় বা ঢাকা ইউনিভার্সিটিতে না হয়, দুইটা ঘটনা ঘটতে পারে, হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, তোমার আর পরে পরীক্ষা দেওয়া লাগছে না। আর যদি না হয় তাহলে তোমাকে আবার জিএসটি এগ্রি এগুলোতে টার্গেট করা লাগবে। জিএসটি এগ্রিতে যখন তুমি আবার প্রিপারেশন নিবা, এই ভুলটা আর কখনোই করবা না। তোমার দেখে মনে হচ্ছে তুমি পারো, এই জন্য ক্যালকুলেশন না করে, হিসাবগুলো না করে ছেড়ে দিও না। প্রত্যেকটা জিনিস হিসাব করে ক্যালকুলেশন করে বুঝে শুনে ওটা রাফ প্র্যাকটিস করে তারপরে আগাবা, তাহলে এই প্রবলেমে তুমি পরীক্ষার হলে আর পড়বা না। ওকে, এরপরে তোমাদের কোশ্চেন ছিল যে সাস্ট, এমআইএসটি এবং সিইউ। আমার কোশ্চেনটার, হ্যাঁ ভাইয়া আমার কোশ্চেনটার মানে আনসার দেন নাই একদম প্রপার। আমি বলছিলাম কি যে মানে সিইউ পরীক্ষার জন্য যেখানে ফুল সিলেবাস, ওটার জন্য কি ওইটাই এখন আসতেছি, ওখানে ওইটাই আসতেছি। সিইউ, সাস্ট, এমআইএসটি এই তিনটা নিয়ে কথা বলতেছি। সিইউ এবং সাস্টে তোমরা বলছো যে ওই কোশ্চেনটাতে এখন আসছে। ওয়েট আমি এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে নিই, তারপরে তোমাদের আবার প্রশ্ন নিব। সো সিইউ এবং সাস্ট এই দুইটাতে যেহেতু আমাদের ফুল সিলেবাস, এই দুইটা সিলেবাসে ফুল সিলেবাসে তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো, প্রিভিয়াস ইয়ারের ফুল সিলেবাস কোশ্চেন অ্যানালাইসিস করবা, করে দেখবা, বা কোশ্চেন ব্যাংকে তুমি যদি ঘাটো দেখবা যে শর্ট সিলেবাস অ্যান্ড ফুল সিলেবাস দুইটা কোশ্চেন আলাদা করা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। ওখান থেকে তুমি অ্যানালাইসিস করলে দেখবা যে 100 মার্কের ভিতরে অনলি 7 থেকে 10 মার্ক আসছে ফুল থেকে, আর বাকি 90 মার্ক আসছে তোমার শর্ট থেকে। তো তোমার মেইন কম্পিটিশন কিন্তু এই 90 মার্কের ভিতরে। এই 7 থেকে 10 মার্ক যেটা ফুল সিলেবাসে আসছে, এই 7 থেকে 10 মার্কের 1 থেকে 2 মার্ক পারবে হচ্ছে টপ 100 যারা পজিশন করবে, টপ 100-200 যারা পজিশন করবে, তাদের ভিতরে কয়েকজন যারা একাডেমিক থেকে ফুল সিলেবাস পড়ছে বা ভালো টিচারের কাছে পড়ছে, ভালো টিচার তাকে তোমার আউট অফ সিলেবাস অনেক কিছু পড়াইছে, সে অনেক টপিক জানে, আউট অফ কিউরিসিটি অনেক কিছু পড়ছে। সো টপ 200 এর ভিতরে যারা চলে আসবে তাদের জন্য ওই 7 থেকে 10 মার্কে 1-2 মার্ক পারাটা মোটামুটি ফিজিবল জিনিস। তোমার কম্পিটিশন 90 মার্কের ভিতর, মানে শর্ট সিলেবাসের ভিতর। তোমার দরকার চান্স পাওয়া, অ্যান্ড চান্স পাওয়ার পরে র্যাঙ্ক ইমপ্রুভ করা। আমি আবার বলি লাইনটা, তোমার দরকার চান্স পাওয়া অ্যান্ড দেন চান্স পাওয়ার পরে র্যাঙ্ক ইমপ্রুভ করা। সো তুমি যদি চান্স পায়ে তারপরে র্যাঙ্ক ইমপ্রুভ করতে চাও, কখনোই তোমার এখানে ফুল সিলেবাসে যাওয়ার দরকার নেই। মানে ভুল করেও চিন্তা করবে না তুমি ফুল সিলেবাসে যাচ্ছ, না, ফুল সিলেবাসে যাওয়ার দরকার নেই। তুমি শর্ট সিলেবাস পড়বা, টপ 100 পড়বা, টপ 100 এর পাশাপাশি মেইন বইয়ের এমসিকিউগুলো সলভ করবা, অনুশীলনীর ভিতর থেকে বা মেইন বইয়ের ভিতর থেকে যে সমস্ত অন্যান্য ইনফরমেটিভ জিনিসপত্র আছে, মাত্রা সমীকরণ আছে, ফর্মুলা আছে, ওগুলা করবা। ম্যাথ যদি পারো হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের টাইপ ভিত্তিক যে সমস্ত ম্যাথগুলো আছে, টপ 100 এর বাইরে অন্যান্য টপিকে ওখান থেকে যত ম্যাথগুলো আছে বসে বসে সলভ করা ট্রাই করো, ফর্মুলাগুলো রিভিশন দাও, বেসিকগুলো একটু রিভিশন দাও, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো। বাট শর্টের ভিতরে থাকো, শর্টের ভিতরে থাকলে এখান থেকে তুমি যেই জিনিসপত্রগুলো পাবা, এইটা যত বেশি তুমি অ্যাকুরেট করতে পারো তত তোমার ভালো। দেখো, অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য কখনোই তোমার 100 মার্কের 100 মার্কই টাচ করা লাগবে না, 100 মার্কের 100 মার্কই তোমার সলভ করা লাগবে না। তোমার চান্স পাওয়ার জন্য সবসময় মাথায় রাখবা, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য সেম রুল। চান্স পাওয়ার জন্য তুমি প্রথমে 50% মার্ক তুলবা। 100 মার্কের পরীক্ষা দিলে 50 মার্ক আগে তুলো। 50 মার্ক নিশ্চিত করার পর এরপর তুমি মার্ক বাড়াও। তোমার হাতে যত টাইম থাকবে পরীক্ষার হলে বসে আগে তুমি নিজেকে এনশিওর করো যে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড, আমি 50 মার্ক তুলতে পারছি কিনা। যদি তুমি 100% কনফার্ম হও যে তোমার 50 মার্ক উঠে গেছে, দেন 50 মার্কের পরে এবার তুমি 95 যাও, 60 যাও, 65 যাও, 70 যাও,
ওই সময়ের ভিতর যত বাড়াইতে পারবা তত তোমার র্যাঙ্ক ইমপ্রুভ হবে, যত র্যাঙ্ক ইমপ্রুভ হবে তত তুমি ভালো করবা। সো র্যাঙ্কের চিন্তা পড়ে, আগে 50 মার্কে যাও। ঢাকা ইউনিভার্সিটির জন্য সেম, তুমি যখন ইয়াতে যাবা, পরীক্ষা দিতে যাবা, পরীক্ষাতে তোমার প্রথম টার্গেট থাকবে এমসিকিউতে 60 মার্কের ভিতরে অন্তত 30 তোলা 50%, আর রিটেনে তোমার 40 মার্কের ভিতর অন্তত তোমার হচ্ছে যে 15 তোলা। তাহলে দেখো 30 আর 15 মিলে 45, যেটা 45% মার্ক, ঠিক আছে? হইতেছে না? তাহলে আমাদের কি করতে হবে, রিটেনে যেহেতু আমাদের নাম্বার তোলা একটু কঠিন, তাহলে আমার এমসিকিউতে টার্গেট রাখতে হবে যে টোটাল মিলে 50 তুলতে গেলে আমার এমসিকিউতে লাগবে হচ্ছে 35। তাহলে এমসিকিউতে আমি 35 অন্তত যেন তুলতে পারি, বুঝতে পারছো জিনিসটা? অন্তত 35 যেন তুলতে পারি, এবং রিটেনে আমি 35 তুলতে পারি। তাহলে 35 আর 15 মিলে আমার আসলো 50 তোলার পর এবার তুমি মার্ক বাড়ানোর ট্রাই করো, আরো মার্ক বাড়ানোর ট্রাই বলতে কি, তুমি এমসিকিউতে আরো যদি বাড়ায় তুমি 42-43 করতে পারো, খুবই ভালো। রিটেনে যদি তুমি 20-22-25-এ যাইতে পারো, খুবই ভালো। যত বাড়াইতে পারবা এখন তো তোমার ইমপ্রুভ তত হবে। বাট ইনিশিয়ালি টার্গেট থাকবে 35 and 15, এইটা আগে ইনশিওর করা। 35 and 15 ইনশিওর করলেই তুমি মোটামুটি, এইটুকু তোমাকে আমি শেয়ার দিতে পারি, তুমি 3-4 হাজারের ভিতরে সিরিয়ালে চলে আসতেছো, মানে তুমি যে কোনো একটা সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে এনশিওর করতেছো। তারপরে যে তুমি যত মার্ক বাড়াইতে পারবে তত ইমপ্রুভ হবে। সো তাহলে আমি যদি একটু রিভিউ করি, কি আসলো, সাস্ট, সিইউ এগুলোর জন্য শর্ট সিলেবাস পড়বা, আগে চেষ্টা করবা চান্স পাওয়ার জন্য, তারপরে চেষ্টা করবা র্যাঙ্ক ইমপ্রুভের জন্য। সো পরীক্ষার হলে এই জিনিসপত্রগুলো মেনটেন করবা। এমআইএসটির জন্য কি করবা, এমআইএসটির কোশ্চেন ব্যাংকটা জাস্ট সলিউশন করে, এমআইএসটির ইংলিশ মানে কোশ্চেন যেহেতু তোমার ইংলিশ ভার্সনে হবে, ইংলিশে হবে, সো এমআইএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন না করে এমআইএসটিতে যে টিকতে পারবা না। সো তুমি যেটা পারো, এমআইএসটি কোশ্চেন খুবই সিম্পল অ্যান্ড ইজি হয়, আহামরি খুব কঠিন কিচ্ছু আসে না, নর্মাল টপ 100-এ যেসব পড়াইছি এইগুলার ভিতর থেকে আসবে। বা হচ্ছে যে তুমি ভার্সিটি কয়ের জন্য অন্যান্য টিচারের ক্লাসে যা পড়ছো, টিচার ক্লাসে যা পড়াইছে তার ভিতর থেকেই ম্যাক্সিমাম জিনিসপত্র পাবা। বাট যেহেতু ইংলিশে কোশ্চেন হবে, তোমার বুঝতে অসুবিধা হয়ে যাবে, সো একটু ইংলিশের কোশ্চেন ওটার জন্য আলাদা করে প্র্যাকটিস করো। আচ্ছা, বুটেক্সের জন্য আমি আলাদা ভিডিও দিব, ভিডিওতে কথাবার্তা বলবো। বুটেক্স নিয়ে আজকে কথাবার্তা না বলি, আমাদের হাতে এমনিও টাইম কম। একজন প্রশ্ন করতে যে আমি আটকাই দিয়েছিলাম, তুমি যদি প্রশ্নটা করতা। আমরা মিটিং এর এমনি তো কিন্তু যে কোনো মধ্যে কেটে যেতে পারে, সো দ্রুত কইরো। হ্যাঁ, যার প্রশ্নের অ্যানসার তো লিভ নেবে, যার প্রশ্নে অ্যান্সার তোমার যদি প্রয়োজন হয় তুমি অবশ্যই থাকবা, লিভ কেন নিবা? তুমি শুনতে চাইলে অবশ্যই শুনবা, কেন লিভ নিবা? তোমার ইচ্ছা, বাধ্যবাধকতা নাই। আচ্ছা, কে একজন কোশ্চেন করছিল, আমি আটকাই দিছিলাম, দিয়ে আমি ওর প্রশ্নের অ্যান্সার দিছিলাম। তুমি যদি আবার একটু প্রশ্ন করতে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ রিভিশনের জন্য টপ 100 এর ম্যাথগুলো করবা। এর চেয়ে যদি তুমি বেশি করতে পারো খুবই ভালো হয়। হ্যাঁ, টপ 100-এ ওই যে দেখবা ইয়াতে এই তোমাদের টপ 100-এর গ্রুপে কথা ছিল যে বিপরীত ত্রিকোণমিতি থেকে ভাই অনেক প্রশ্ন আসে, কিন্তু আপনি ওখানে সাজেশনটা দেন নাই, বা স্পেসিফিক ভাবে বলেন নাই। বিপরীত ত্রিকোণমিতির ওখান থেকে আমি দুইটা জিনিস দেখবা যে একটা স্পেসিফিক একটা টাইপের কথা বলছি, এবং বলছি যে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ। কেন এই কথা বলছি? কারণ বিপরীত ত্রিকোণমিতিতে ওই একটা টাইপ থেকে রিপিটেডলি কোশ্চেন আসে, আমি অ্যানালাইসিস করে দেখছি। বাকি কোশ্চেনগুলো খুব এলোমেলো ভাবে আসে, কিন্তু এলোমেলো ভাবে আসে, এবং কিছু স্পেসিফিক ম্যাথ যেগুলো কোনো টাইপের ভিতর পড়ে না, ওগুলো আসে। সো তুমি একটু বিপরীত ত্রিকোণমিতির ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করো, তাহলে ওখান থেকে মানে এই টপ 100-এ 38 বা 39 যে টপিক আছে, বা 40টা টপিক আছে, এর বাইরের বলছি, বিপরীত ত্রিকোণমিতি থেকে আরো কিছু এক্সট্রা কোশ্চেন সলিউশন করো, যেগুলা তোমার কাছে মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি লেজওয়ালা কোশ্চেন বেশি আসছে। আর ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে সমস্ত ফর্মুলাগুলো রিভিশন দিয়ে যাওয়া। সমস্ত ফর্মুলা, ম্যাথে যত ফর্মুলা পাবা প্রত্যেকটা ফর্মুলা রিভিশন দিয়ে যাবা। আর পারলে একবার করে বেসিকগুলো রিভিশন দিয়ে যাবা। বেসিক মানে কি, একটু মেইন বই খুলে, যেমন সাপোজ ধরো বৃত্ত পড়তেছো, সো বৃত্ত এক্স অক্ষকে সেট করলে কি হয়, ওয়াই অক্ষকে সেট করলে কি হয়, তোমার এয়ার খলিফার রুলটা কি, তারপরে হচ্ছে যদি একটা জায়েদ দুই প্রান্তে দুইটা বিন্দু থাকে তাহলে তার সমীকরণ কেমনে হয়। হ্যাঁ, সো এই যে জিনিসপত্র, বেসিক জিনিসপত্রগুলো আছে, বৃত্তের সমীকরণের শর্তগুলো হয় কি কি আছে, এক্স ওয়াই বিশিষ্ট পদ থাকলে কেন বৃত্ত হয় না, এইসব ছোট ছোট জিনিসপত্রগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরেই আমার বেসিক আছে। সরলরেখার ভিতরে আছে, বৃত্তের ভিতরে আছে, অন্তরীকরণ যোগজীকরণের ভিতরে আছে। সো ওই জিনিসপত্রগুলো যদি দেখতে পারো, তাহলে তোমার এই কারেক্ট করার ক্যাপাসিটি আর একটু বাড়বে। এই কথা কেন বলছি, দেখো যেই টপিক বা টাইপগুলো আমি তোমাকে দেখাইছি, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখাইছি, এগুলো থেকে তুমি প্রশ্ন পাবা। বাট 15টা এমসিকিউর ভিতর 15টাই কিন্তু এগুলো থাকবে না। 15টা এমসিকিউর ভিতর 7 থেকে 8টা থাকবে এই স্পেসিফিক টাইপ রিপিট। হ্যাঁ,
এছাড়া 3 থেকে 4টা থাকবে আমার বেসিক ফর্মুলা। তাহলে দেখো আমি যদি ধরে নিলাম 7টা আসলো টাইপ রিপিট এবং 4টা আসলো ফর্মুলা, তাহলে 11 কোশ্চেন কিন্তু আমার চলে আসলো। এখন ধরো আমি তোমাকে টাইপগুলো দেখাই দিছি, এই টাইপগুলোর বাইরে যে তুমি আর কিছু করো নাই, তুমি ফর্মুলা রিভিশন দাও নাই। তো ফর্মুলা রিভিশন না দিলে তুমি কিন্তু 4টা এমসিকিউ মিস করে যাচ্ছ। তাহলে দেখো আমি তোমাকে 11 মার্ক পাওয়ার একটা প্রসেস বলে দিলাম যে এই টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো এবং ফর্মুলাগুলো রিভিশন দাও, বেসিকগুলো রিভিশন দাও, তাহলে তুমি 11 মার্ক পাচ্ছ। 11 মার্ক তুমি তুলে ফেলতে পারতেছো, বাকি 4 মার্ক তো তোমার কঠিন হবেই, ওই 4 মার্ক তো তোমার কঠিন হবে, কিছু তো করার নাই, তাই না? তো এখন তো কিছু করার নাই। তাহলে ওই 4টা পারতে গেলে তোমাকে আরো ব্রড পড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং পড়তে হবে। এখন তুমি যদি ইচ অ্যান্ড এভরিথিং পড়তে না চাও তাহলে এই 11 মার্ক আগে কনফার্ম করো ম্যাথে এইভাবে। আচ্ছা, আমাদের বলছে যে সায়েদ ভুইয়া লাভি বলছে জেইউতে কেমিস্ট্রিতে 21টা পাইছিলাম, 21টা কি টপ 100 থেকে কমন? তাহলে তো সেই ব্যাপার, 35টা পড়ায় 21টা কমন মানে বিরাট ব্যাপার। ভাইয়া স্থিতিবিদ্যা গতিবিদ্যার জন্য কি পড়বো এখন? স্থিতিবিদ্যা গতিবিদ্যার জন্য আলাদা করে কিছু পড়া লাগবে না। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে ম্যাক্সিমামই তুমি ভেক্টর থেকে পড়ে ফেলছো, বুঝতে পারছো? আলাদা করে অনেক কিছু পড়া লাগবে না। সো ভেক্টর থেকে পড়ে ফেলছো, পারলে তুমি স্থিতিবিদ্যা গতিবিদ্যার যে ইয়াগুলো আছে, কি বলে ওইটারে, যে এমসিকিউ গুলো আছে ওর ভিতরে যেগুলো যেগুলো তোমার কাছে মনে হবে যে আমি পারি, ওগুলো একটু দেখে যাও। আমি শুরুর দিকেই বলছি যে যেগুলো তুমি পারো ওগুলো তোমার স্ট্রং জোন, যদি ওখান থেকে 2-1টা চলে আসে আর সেটা তুমি না পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে পারবা না। সো ওই ভুলটা করা যাবে না। তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একজন আলাদা আলাদা একটা স্ট্রং জোনে আসো, সেই স্ট্রং জোনটা জাস্ট মেইনটেইন করো। সেই স্ট্রং জোনটা কেমনে মেইনটেইন করবা? তুমি যা যা পারো ওগুলো একটু দেখে যাও। স্থিতিবিদ্যা গতিবিদ্যার ওই তুমি ভেক্টরের ভিতর যা যা পড়ছো ওগুলাই রিপিটেডলি পাবা। হ্যাঁ, তো আলাদা করে অনেক কিছু পড়া লাগবে না, চেষ্টা করো যে যেগুলো যেগুলো পারো ওগুলো একটু দেখে যাইতে। কোশ্চেন সংখ্যা খুব কম আসে, অনেক কোশ্চেন আসে না। 2টা চ্যাপ্টার মিলাই দেখা যাবে যে তুমি একটা কোশ্চেন পাবা এবং সেই কোশ্চেনটা ভেক্টর থেকে কমন চলে আসতে পারে, এরকম। ভাই এগুলা থেকে কি রিটেন আসার পসিবিলিটি আছে? তা আছে, রিটেন আসার পসিবিলিটিস আছে। ম্যাথে রিটেন দিয়ে দিতে পারে। রিটেন যদি কোশ্চেন কঠিন করে তাহলে ওই যে প্রাস, তারপরে এনতম সময়ে হচ্ছে দূরত্ব নির্ণয়ের যে ম্যাথ, তারপরে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলা বেশ গুরুত্বপূর্ণ, ওগুলা দিয়ে দিতে পারে। রিটেনের জন্য কোনো বই আছে তোমাদের কাছে? সেই বইটা একটু দেখতে পারো যদি এগুলা নিয়ে বেশি টেন্স থাকো। আর আরেকটা জিনিস কি, একটু রিল্যাক্স হও। হ্যাঁ, এত বেশিও চিন্তা করো না। তোমার যে প্রিপারেশন যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন এই কথাটা মাথায় রাখো যে তোমার প্রিপারেশন যেটা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। তুমি এখন আর লাস্ট মোমেন্টে এসে তোমার প্রিপারেশনকে অনেক বেশি কি বলো এটাকে আপ করতে পারবা না। তুমি যা পড়ছো যা পারো ওইগুলাই এখন যদি দেখে যাও তাহলে তুমি অ্যাকুরেসিটা ঠিক করতে পারবা। তোমার প্রিপারেশন অলরেডি ডান। সো এখন নতুন কিছু পড়াটা একদম বোকামি, এখন নতুন কিছু ধরাটা একদম বোকামি। সো কখনোই নতুন কিছুতে যাইও না, একদম রিল্যাক্স থাকো, নর্মাল থাকো, আল্লাহর উপর ভরসা রাখো যে আল্লাহ আমার জন্য যে প্ল্যানটা করে রাখছে সেটাই হবে। যদি আল্লাহ আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে প্ল্যান করে রাখে তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবোই, আর যদি আল্লাহ আমার জন্য না করে রাখে তাহলে আমি জোর করেও পাবো না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে গেলে আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমার সাথে আমার একটা হাত নষ্ট হয়ে যাইতে পারে, আমার চোখ নষ্ট হয়ে যাইতে পারে, কিছু একটা উল্টাপাল্টা হইতে পারে। এই জন্য আল্লাহ আমার প্ল্যান রাখে নাই ঢাকা ইউনিভার্সিটি, অন্য কোনো প্ল্যান রাখছে। সো আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করার করছি, এখন বাকিটা আল্লাহ তাআলার প্ল্যান এক্সিকিউট হবে। এই ধরনের একটা মাইন্ডসেট মেন্টালিটি মাথার ভিতরে ঢোকাও, তাহলে দেখবা যে যত দ্রুত সম্ভব তুমি রিল্যাক্স হয়ে যাবা। এবং ইটস ট্রুথ, এটা বিশ্বাস করো, ইটস ট্রুথ। আমার যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনে আমি অনেক আপ টু দ্য মার্ক পরীক্ষা দিতে পারতাম, বাট আমার কপালেই ছিল বুটেক্সে পড়া। তো যার কারণে আমি প্রিপারেশন ছাড়াই বুটেক্সে টপ র্যাঙ্ক করছি। আর বাকিগুলাতে আমি অনেক ট্রাই করেও দেখা যাচ্ছে যে কোথাও হয় নাই, কোথাও দেখা যাচ্ছে যে ওয়েটিং আসছে, কোথাও দেখা যাচ্ছে যে ভালো হয়েছে কিন্তু আমার পছন্দ মতো হয় নাই। তো কারণ হয়েছে কি, যে ওই জায়গাগুলোতে যদি একবার ভালো হয়ে যায় তাহলে আমি আর ঢাকা শহরে এসে থাকবো না, আমি বুটেক্সে ভর্তি হবো না। এই জন্য আমার আল্লাহ ওই জায়গাতে সামহাও কিছু মিসম্যাচ করে দিছে। ঠিক আছে, তোমার জন্য আল্লাহ একটা প্ল্যান আছে, সেটা এক্সিকিউট হবেই। ঠিক আছে, সো সেই এক্সিকিউশনের অপেক্ষায় থাকো। এই মোমেন্টে যে তুমি যতটা সম্ভব রিল্যাক্স থাকো এবং পরীক্ষার হলে যে যা পারো ওটা এক্স্যাক্ট অ্যাকুরেটলি ওইটা এক্সিকিউট করে আসো। অ্যাকুরেসি অনেক গুরুত্বপূর্ণ। তুমি 50টা পারো, 50টায় কারেক্ট করে আসছো, আর তুমি 100টা পারো কিন্তু প্যানিক করে 30টা কারেক্ট করে আসছো,
তো 100টা পেরে সব পেরে 30টা কারেক্ট করে এসে তো লাভ নাই, 50টা পেরে 50টা কারেক্ট করে এসে অনেক লাভ। অ্যাকুরেসি পার্সেন্টেজ যত হাই হয়, তো শেষ মোমেন্টে এসে এটা একটু মেনটেন করতে হবে। ওকে ভাইয়া, ফিজিক্সের রিভিশনটা কিভাবে দিব যদি বলতেন কেমিস্ট্রির মতো। ফিজিক্সের ক্ষেত্রে প্রথম কাজ যেটা করবা সেটা হচ্ছে টপ 100-এর তোমার যেই 38টা টপিক আছে, 38টা টপিকেরই নোট পড়বা, নোট যদি বানাই থাকো সেটা পড়বা। এরপরে যে ফিজিক্সের তোমার মেইন বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে, ওই এমসিকিউগুলো ভালো করে দেখবা, ফর্মুলাগুলো রিভিশন দিবা, সমস্ত ফর্মুলাগুলো রিভিশন দিবা, এবং ফর্মুলার পাশাপাশি তোমার মাত্রা সমীকরণ এবং অন্যান্য বেশ কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন পাবা ফিজিক্সের ভিতরে, ওইগুলো একটু পড়বা। আমাদের মিটিং কিন্তু শেষ হয়ে যাবে এখনই, আমরা কিন্তু আবার আমরা কি বাড়াই আবার মিটিং নিব নাকি এ পর্যন্তই রাখবো? ভাইয়া রিটেনে কি সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করতে হয়? না, সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করতে হয় না, কিন্তু মার্ক কম হইলে সাবজেক্ট পাবা না, বুঝছো? তুমি টোটাল ওভারঅল রিটেন এন্ড এমসিকিউ মিলাই পাস করো না, রিটেনের এমসিকিউ রিটেনের পাস, এমসিকিউ পাস, ওভারঅল পাস করলেই হবে। কিন্তু যদি মার্ক কম হয়, সাপোজ ধরো তোমার ফিজিক্সের মার্ক একদমই কম, তুমি পাস করে গেছো বাট ফিজিক্সের মার্ক কম, তাহলে ফিজিক্স রিলেটেড ডিপার্টমেন্টগুলো তুমি পাবা না, বুঝতে পারছো? তখন তুমি চান্স পাওয়ার পরেও ইয়া হয়ে যাবে, ডেড। কি হবে? তোমার ডিপার্টমেন্ট ডেড হয়ে যাবে, সো এটা একটু মাথায় রাখতে হবে।